সুঅভিজ্ঞ নাট্য পরিচালক বাবু ধীরেন্দ্রনাথ ও উত্তম কুমার পরিচালিত নির্দেশিত ঘাত প্রতিঘাত সংঘাতে ভরপুর হৃদয় বিদায়ক সামাজিক যাত্রাপালা সুরা নারী নিয়তি, যার শ্রেষ্ঠাংশ অভিনয় করেছেন বর্তমান সময়ের সুপারস্টার গায়ক নায়ক বাবু প্রশান্ত কুমার। তার সঙ্গে জুটি বেঁধেছেন ৬৮,০০০ গ্রাম বাংলার সারা জাগানো গায়িকা গায়িকা মুক্তামণি, মেগাস্টার খলনায়ক যাত্রার যুবরাজ বাপ্পারাজ হালদার। তার সঙ্গে জুটি বেঁধেছেন গায়িকা সহনায়িকা দেবকী রানী। ভিলেন অফ টাইগার অফ ভিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে বারবার পুরস্কার প্রাপ্ত বাবু উত্তম কুমার মন্ডল। নট সম্রাট পঞ্চগড় জেলার কৃতি সন্তান বাবু ধীরেন্দ্রনাথ। বলিষ্ঠ অভিনেতা বিমল চন্দ্র বর্মন, শক্তিমান অভিনেতা মহেশ পাটোয়ারি, প্রবীণ অভিনেতা উগ্রলাল সেন আছেন বিমল চন্দ্র বর্মন, তাপস বাবু, আরো আছেন স্বাধীন চন্দ্র রায়, মমতাময়ী মা সন্ধ্যা রানী, লাসময়ী নায়িকা সুমি রানী, শিশু শিল্পী মাস্টার প্রতাপ কুমার আদিত্য, স্মারক বাবু রাজ কেশর, কিবোর্ড মাস্টার বাবু বিশ্বনাথ রায়, প্যারিস্ট বাবু গোপীনাথ পাল, মিউজিক ডিরেক্টর বাবু হরেন্দ্রনাথ, লাইট এন্ড সাউন্ড জামিউল সাউন্ড বাংরোড ঘোষপাড়া, সাউন্ড অপারেটর MS সুমন সাহেব, লাইট অপারেটর অভি ঘোষ, দল মালিক তথা প্রযোজক বাবু ভারত চন্দ্র ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী জামাল ভাই, বিশিষ্ট ব্যবসায়ী প্রখ্যাত নাট্যকার প্রসাদ কৃষ্ণ ভট্টাচার্য বিরচিত এবার বাংলার স্বনামধন্য সুঅভিজ্ঞ নাট্য পরিচালক বাবু ধীরেন্দ্রনাথ ও উত্তম কুমার পরিচালিত নির্দেশিত ঘাত প্রতিঘাত সংঘাতে ভরপুর হৃদয় বিদায়ক সামাজিক যাত্রাপালা সুরা নারী নিয়তি, সুরা নারী নিয়তি, সুরা নারী নিয়তি। আজ আমাদের খুশির দিনে গাইব খুশির গান, আজ আমাদের খুশির দিনে গাইব খুশির গান, আজ আমাদের খুশির দিনে গাইব খুশির গান। ভেদাভেদি ভুলে সবাই মিলে, ভেদাভেদি ভুলে সবাই মিলে হব যে আজ আমাদের খুশির দিনে গাইব খুশির গান, আজ আমাদের খুশির দিনে গাইব খুশির গান।
কারখানার কাজ করে ফেলে রেখে এখানে হল্লা করছো কেন? হল্লা করছি না মেজো বাবু, হল্লা করছি না। আজ কারখানা ছুটি, তাই আজ আমরা সবাই মিলে আনন্দ করছি। কারখানার ছুটি? হ্যাঁ মেজো সাহেব, আপনি তো এখানে ছিলেন না, তাই আপনি জানেন না। আজ সারাটা কটানো মিলের 25 বছর পূর্তি উপলক্ষে বড় সাহেব আমাদের ছুটি ঘোষণা করেছেন। আমাদের এই বড় সাহেবের খেয়ালি করার জন্য আমি দেশে থাকতে চাই না। দুর্গতি না সিনেমা, তুমি এদিকে না থাকলে কারখানা দুদিনে ছুরিখানা হয়ে যাবে বাবাজি। এই তো দাদার হিতৈষী। হলেও তোমার দাদা দেবী প্রসাদের বেতন ভুক্ত কর্মচারী। আচ্ছা দাদা কি বোঝেন না যে একদিন কারখানা বন্ধ থাকলে কারখানার কত টাকা ক্ষতি হতে পারে? দুর্গতি না সিনেমা, সে বুদ্ধি থাকলে তোমার বড় ভাই শ্রমিককে সব এটা ছড়িয়ে দিত না। কারখানার ক্ষতিপূরণ আমরা হিসেব বুঝিতে সব ছোট লোকের দল লাগানো দিচ্ছেন কেন মেজো সাহেব? আমরা তো কোনো অন্যায় করিনি। শুধু আমাদের ছুটি ঘোষণা করেননি, কারখানার 25 বছর পূর্তি উপলক্ষে বড় সাহেব আমাদের 1000 টাকা চাঁদাও দিয়েছে। তিনি জাননি তোরা বেটা বর্ষাকে বোকা মানুষ পেয়ে তার মাথা হাত বুলিয়েছি। আপনি কি বলছেন সেন বাবু? আমি বলছি না, মা দুর্গা আমাকে বলাচ্ছেন, তাই আমি বলছি দুর্গতি না সিনেমা। যে যার মতো কারখানায় গিয়ে কাজে লেগে পড়ো, নইলে আমি তোমাদের সবকটাকে কারখানার চাকরি থেকে ছাঁটাই ছাঁটাই করতে পারেন মেজো বাবু, কিন্তু এই বড় সাহেবের হুকুম আমরা অমান্য করবো না। বটে। কি হলো, আপনি বা হা করে দাঁড়িয়ে আছেন কেন? দারোয়ান থেকে এই দুটোকে ঘাড় ধাক্কা মেরে বের করে দিন। আর ধাক্কা মেরে বের করে দিচ্ছে শঙ্কর প্রসাদ। এসব অসভ্য ইতরদেরকে। ওরা যদি অসভ্য ইতর হয় তাহলে মনে রেখো আমরাও সুসভ্য ভদ্রলোক নই শঙ্কর প্রসাদ। দাদা ভুলে যেও না ভাই, এই শ্রমিকরাও হচ্ছে আমাদেরই মতো মানুষ। কিন্তু বাবাজি এর মধ্যে আর কোনো কিন্তু নেই। রায় মশাই শঙ্কর প্রসাদের হয়তো মনে মনে না, কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে 25 বছর আগে যেদিন আমি সামান্য কিছু বুঝে নিয়ে এই হরিণ লাগায় প্রধান সারদা গঠন মিলের বদল করেছিলাম। সেদিন ওরাই ছিল আমার সঙ্গী। ওই মাথার ঘাম আর বুকের রক্তে আমাদের সারদা গঠন মিল দেশের সমৃদ্ধির পথে। আমি জানি না বাবাজি, তাহলে আরো ছেলে রাখুন আমার কাছে। আমার ভাই ও ছেলের যে অধিকার, ওদেরও ঠিক তেমনি অধিকার। এই বলে শ্রমিকদেরকে লাই দিয়ে মাথায় তুলতে চাইলে শ্রমিকদের ছোট ভেবে কোন শিল্প সংস্থা বড় হতে পারে না ভাই, পারে না। দাদা মনে রেখো, সূর্য আলো নেই বলেই এই দিনের কদর, নইলেই আলো দিনকে অন্ধকারের মধ্যে ডুবে থাকতে হতো। কেউ কাউকে চিনতে পারতো না। ওরা যদি দধিচির মতো দেহের সমস্ত শ্রম নিগড়ে দিয়ে উৎপাদন না বাড়াতো, তাহলে কোথায় থাকতো তোমার বালিকারি, আর কোথায় হাত দাঁড়িয়ে দেখাতে তুমি মালিকার গর্ব? দুঃখ করো না শঙ্কর, দুঃখ করো না। আমাদের ছোট ভাই অভয়ের লেখাপড়া শিখলে না, লোফার ভঙ্গলে মাতাল হয়েছে, কিন্তু তুমি তো লেখাপড়া শিখেছ, শিক্ষিত হয়েছ। এই সারদা ঘটনে মিলের ভার তোমাকেই দিতে হবে। আমার কদিন, আমার বয়স হয়েছে, আমি একটা বিশ্রাম চাই। আমিও তো আপনাকে সবসময় বিশ্রাম দিতে চাই দাদা, কিন্তু শ্রমিকরাই হচ্ছে এই কারখানার মেরুদণ্ড। তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে না শিখলে, তাদের আপন ভাবতে না পারলে এই কারখানা তুমি চালাতে পারবে না ভাই। আমার ভুল হয়ে গেছে দাদা, এবারকার মতো আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার মেজো ভাই এই শঙ্কর প্রসাদ চৌধুরী এবার থেকে আপনার নির্দেশ মতোই চলবে। আমি এখন আসি দাদা, নমস্কার। মশাই, আপনি জানেন বাবার মৃত্যুর পর ছোট ছোট দুটো নাবালক ভাইকে কি কষ্ট করেছে আমি মানুষ করেছি। তাই আপনার কাছে আমার অনুরোধ, শঙ্করকে উপদেশ দিয়ে বুঝিয়ে সুঝিয়ে ওকে আপনি শ্রমিকদের বন্ধু রূপে করে তুলুন। দুর্গতি না সিনেমা, দুর্গতি না তোমার বলতে হবে না বাবাজি। যদিও শঙ্কর প্রসাদ একটু বদ রাগে, বুঝে সুঝে আমি শুধু শ্রমিকদের বন্ধু নয়, আমার ভাই লক্ষণ করে করে তুলতে না পারি, তাহলে আমার নাম দশানন রায় নয়। দুর্গতি না সিনেমা, দুর্গতি না। বেশ বেশ, তোমরা থামলে কেন, থামলে কেন?
আনন্দ করো, আনন্দ করো। আমার সারদা কটন মিলের 25 বৎসর পূর্তির উৎসবে মুখরিত হয়ে উঠুক তোমাদের হাসি আর গানে। আজ আমাদের খুশির দিনে গাইবে খুশির গান, আজ আমাদের খুশির দিনে গাইবে খুশির গান। ভেদা ভেদে ভুলে সবাই মিলে, ভেদা ভেদে ভুলে সবাই মিলে হবে যে একটা। আজ আমাদের খুশির দিনে গাইবে খুশির গান, আজ আমাদের খুশির দিনে গাইবে খুশির গান। গান খুললে সব কঠিন মুদ্রা, কাজে হব মাতোয়ারা। গান খুললে সব কঠিন মোরা, কাজে হব কোথায় কাজের করে হাসি মুখে, কাজের করে হাসি মুখে জীবন করব। আজ আমাদের খুশির দিনে গাইব খুশির গান, 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 আজ আমাদের খুশির দিনে গাইব খুশির গান। ঈশ্বর, এই আনন্দ শুভ উজ্জ্বল মুহূর্তে তোমার কাছে আমার একটি মাত্র প্রার্থনা, ঈশ্বর আশীর্বাদ করো। শ্রমিক মালিকের ভেদাভেদের আবর ভেঙে আমার সারদা কটনে মিলকে যেন নিয়ে যেতে পারি দেশের এক সমৃদ্ধির পথে, যা দেশের আভিজাত গর্বী শিল্পপতিদের কাছে হবে এক নতুন আদর্শ, এক নতুন দিগন্ত। দাদা যে এইভাবে কারখানার লেবারদের সামনে আমাকে অপমান করবে এ আমি ভাবতে পারিনি মৌসুমে। আমি কিন্তু অনেক আগেই ভেবেছি। তার মানে মানে আবার কি, দাদা চান আমাদের পথে নামিয়ে দিতে, আর তা তোমার বৌদির পরামর্শ। মৌসুমী, আমাদের পুজো দুই চোখে দেখতেই পারেন না, অথচ ঠাকুর তোকে গোপনে মদ খাবার টাকা দিতে উনি ভোলেনি না। ওদিকে তুমি যেন কোনো গন্ডগোল করতে না পারো, তার জন্য কারখানার ম্যানেজার আশিস বাবুর সঙ্গে ঠাকুরজিকে ভিড়িয়ে দিয়েছে। সেজন্যই বুঝি আশিসের সঙ্গে শিখার বিয়ে দেওয়ার জন্য দাদা বড় বৌদি হতে পারে লেগেছে। তা নয় তো কি, তুমি তো চোখ থাকতে কেন, এখনো বলছি সাবধান হও, নইলে তাই তো তুমি কোনো ভাবিয়ে তুললে মৌসুমী। লেখাপড়া শেখার নেশায় চিলটা দিন আমি কলকাতায় কাটিয়ে দিয়েছি, কখন আমি বৈষয়িক ব্যাপার নিয়ে মাথা ঘামাইনি। কিন্তু আজ মনে হচ্ছে বড় বৌদির পরামর্শে দাদা আমাকে ব্ল্যাকমেল করতে চায়। তুমি তো ব্ল্যাকমেল হয়ে বসে আছো বাবাজি। রায় মশাই, আমি তোমাদের কারখানা পুরোনো টাইম কে বার আমার কাছে তুমিও চাপ দেবী প্রসাদারা ভয় প্রসাদ থেকে, তাই সেই জন্যই তো তোমাদের ভবিষ্যৎ চিন্তা করে দিন রাত আমার ঘুম হয় না বাবাজি। আপনি একটা উপায় বের করুন রায়মশাই। দুর্গা দুর্গতি নাশিনী মা দুর্গতি নাশিনী, উপায় করতে তো আমি শঙ্কর প্রসাদকে এখানে ডেকে এনেছি মা। আপনি আমাকে কি করতে বলেন? আমি বলবো কেন, আমার কান্নাকাটিতে মা দুর্গা স্বপ্নে আমায় উপায় পাতলিয়ে দিয়েছেন বাবা। উপায়? কি উপায়? এসো কানে কানে বললেছ। চমৎকার চমৎকার বুদ্ধি রায়মশাই, চমৎকার বুদ্ধি। আচ্ছা, আমাদের কারখানার সামনে মহাকালী হোটেল তাহলে আপনার? ইনকাম ট্যাক্স দেবার ভয়ে দেন আমি করে রেখেছি বাবাজি। কিন্তু হোটেলের মেয়ে ঝুমকি কি আপনার কথা শুনবে? দেরি করো না, দেরি করো না, রায়মশাইয়ের কথা মতো কাজ বুঝিয়ে নাও, নইলে ভবিষ্যতে তোমাকেই থাকতে হবে। অভাইকে নিয়ে আপনি ভাববেন না রায়মশাই, কারণ সে একটা লোফার মাতাল
মদের নেশার টাকা পেলে না সব কিছু ভুলে যাবে। তো মাতাল নয়, মানুষ যদি মরে নাই বলো, বেঈমান বলো বেঈমান। আমি তো বন্ধু মাতাল নই, মানুষ যদি মরে নাই বলো, বেঈমান বলো আমি পথপুরে তোমাদের ঘরে ঢুকে বলেছি, দেখি বড় বৌদি কোথায়? মদ খাবার টাকা চাই বুঝি? আরে ধ্যাৎ, মদ বলবে কেন? আমি কি মদ খাই? তবে কি বাবাজি কারো সেবা করা হয় নাকি? ঠিক বলেছিস মায়েরি, তুই পুকালে গিয়ে তোর বুদ্ধি আছে। আপনি কি বলছো ঠাকুরপো? উনি আমাদের পিতৃ তুল্য রায় মশাই। ও প্রীতি তুল্য, ধন্যবাদ রায়মশাই, ধন্যবাদ। তাহলে এখন আমি শোনো ভাই, নাম ধরে ডাকছে কেন? এখনই বজ্জা শুনতে পেলে আচ্ছা করে চুটো করবে। আরে বড় বৌদির সঙ্গে দেখা করে খিড়কির দুয়ার দিয়ে কেটে পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, তোকে বড় বৌদির সঙ্গে দেখা করতে হবে না। এই নে, আমি তোকে 500 টাকা দিচ্ছি, ধর। হ্যাঁ? 500 টাকা? আচ্ছা মেয়েদের, তুমি আমাকে 500 টাকা দিলে? পরে আরো দেবে বাবাজি। তবে আমায় কি করতে হবে রায়মশাই? তুমি শুধু তোমার মেজদার কথা মতো চলবে। আরে কথাটা কি তাই বলবে তো? শুনলাম বড় বৌদির পরামর্শে দাদা আমাকে আর তোকে নাকি ওই সারদা কটন মিলের মালিকানা থেকে বঞ্চিত করতে চায়। আরে তোমার কথা শুনে যে আমার মদন নেজাটা ঘুরায় যাচ্ছে। আরে বড় বৌদি পরামর্শে বাদ আমাদের, কিন্তু আমি তার জন্য কি করতে পারি না? তোমার কিছু করতে হবে না, কিছু করতে হবে না। আমি যা করবার তোমার মেজদাই করবে। তুমি শুধু তাকে একটু সাহায্য করবে। বৌদি শোন ভাই, আমি সমস্ত সম্পত্তি আমার আত্মর নামে লিখে নিতে চাই। হ্যাঁ হ্যাঁ ঠিক হবে। হ্যাঁ, আমাকে জুতে পারে না এবার। হ্যাঁ হ্যাঁ বুঝবে। রাজি হতাম। আপনার মতো দুপে জানোয়ার হলে, রায়মশাই জানোয়ার। তবে বাঘ সিংহী নয় বেজবৌদি, একেবারে পাতিসিয়ার। ভাই, তুই আমার সামনে দাঁড়িয়ে আমাদের পিতৃতুল্য গুরুজন রায় মশাইকে অপমান করছিস। আমি থাকলে উনি যার খাচ্ছেন তার সঙ্গে উনি বেইমানি করতে পারতেন না। আমি সাথেও নেই, পাশেও নেই। দুর্গার বাচ্চার পরামর্শে বড়কে তুমি শত্রু ভেবো না মেজদা। আমি তো মূর্খ মাতাল, কিন্তু তুমি তো লেখাপড়া জানা শিক্ষিত। একবার ভেবে দেখো, বাবার কথা আমাদের মনে পড়ে না? জ্ঞান অনুমেষ থেকে ওই বড়কে দেখেছি, নিজে না খেয়ে আমাদের খাইয়েছেন, কোলে পিঠে করে আদরে যত্নে আমাদের মানুষ করেছেন। তারই অক্লান্ত পরিশ্রমে আজ সামান্য তাৎকাল সারদা কটন মিলে পরিণত হয়েছে। কিন্তু এই কাজ করে তোর আর আমার দুজনেরই কিন্তু সমান অংশ রয়েছে। তা থাকলেও যা আমাদের পৈতৃক সম্পত্তি নয়, তা নিয়ে বর্তার সঙ্গে বিবাদ করা উচিত নয়। বরং আমাদের কর্তব্য আয় রোজগার করে তারই হাতে তুলে দাও। তুই আমাকে উপদেশ দিচ্ছিস? আমি জানি আমার কথা তোমার ভালো লাগবে না, কারণ রোগের মুখে ওষুধ সর্বদাকে তুই লাগে। আরে তুমি তো গোবরের পোকা। পদ্মা নদীর সাপ কি করে বুঝলে? বাচ্চা খায়ের মাসিও কিন্তু মধুর স্বাদ বোঝে না মেজে। হলে নিশ্চয়ই মেলদাকে বর্দার বিপক্ষে উত্তেজিত করতো না। ওই বদ্দার পাত্রে থাকলে তোকে একদিন ভিখারি হতে হবে। তাই হব, তবু বড় ভাইকে ফিকিরি
সাজিয়ে আমি রাজা হতে চাই না। ওই হোটেলে মেয়ে ঝুমকি তোমাকে পারবে না। কিন্তু আপনার মুখে তো মদের পাত্র তুলে ধরবে। পান করে ছেড়ে দাও। মাতালে কিনা বলে আচ্ছাগুলো কিনা খায়। আপনাকে গুরু ঠাকুর বলে পুজো করলো, এবার কিন্তু আপনাকে মাতালে যা করে তা জানেন না। গায়ে বমি করে যায়। শোন ভাই, আমি তোর কাছ থেকে শেষ কথা জানতে চাই। আমিও তোমাকে শেষ কথা জানিয়ে রাখতে চাই। তার আগে ধরো তোমার এই 500 টাকা। আর একটা কথা মনে রাখো, উচ্চ স্বার্থের জন্য পর্দার মুখে ছুরি বলতে চাইলে এইসব বাতি শিয়ালের দল তোমাকে পাউমা দেবে। কিন্তু এই যে মানুষ, এই মানুষ কিন্তু তোমাকে মানুষ বলবে না। মেজদা, এই মানুষ তোমাকে মানুষ বলবে না। রায় মশাই, অভয়ের কাছে সমস্ত কথা জানিয়ে দেওয়া বোধহয় আমাদের ভুল হয়ে গেল। কোনো চিন্তা নেই বাবাজি। 6 থেকে টাকা পেলে অভয় বাবাজিকে চোরে সাজিয়ে আমি যখন পুলিশের চালান করে দেবাম, তখন তোমার পথের কাটা আর কেউ থাকবে না। বেশ বেশ রায় মশাই, এই নিন 500 টাকা। এবার আপনি যান, আপনার কথা মতো আপনি চলে যান রায় মশাই। আমার দাদা দেবী প্রসাদ চৌধুরীকে আমি যখন কথা দিয়েছি আপনার হোটেলে আমি পাঠিয়ে দেব। আমার কথাটা তো মনে রেখো বাবাজি। আমি তো আপনাকে বলেছি রায় মশাই, আমি সারদা কটন মিলের মালিক হলে আপনি হবেন সারদা কটন মিলের ম্যানেজার। তাই বলে আমায় যেন স্বার্থপর ভেবো না বাবাজি। আমি যা কিছু করছি নেহাত তোমার আর মৌসুমী মায়ের ভবিষ্যৎ চিন্তা করে। তাইলে মালিকের সঙ্গে বেইমানি। ছি, ছি। দুর্গা দুর্গা দুর্গতি নাশিনী মা, দুর্গতি নাশিনী। হরি দিহিঞ্জে গেল সন্ধ্যা হলো তার করো আমারে। হরি দিহিঞ্জে গেল সন্ধ্যা হলো তার করো আমারে। বুঝতে পারবে মৌসুমী, যদি রায় মশাইয়ের টার্গেট ফেল না করে। কিন্তু আমি ভাবছি আমার ভাই অভয়। ঠাকুর তো তোমাকে সাহায্য না করলে জেনে রেখো আমার দাদা তোমার সাথেই থাকবে। তোমার দাদা এই মানুষ। সরকার প্রসাদ, আমি তোমার পাশে থাকবো যদি তুমি তোমার দাদার পাশে দাঁড়িয়ে সারদা কদম মিলে উন্নতের কাছে যদি তুমি হাত করিয়ে করো। কি বলছো তুমি দাদা? এত দাদার বলা উচিত। কি উচিত সেটা তুমি জানো মানুষ, কিন্তু আমি চাই সারদা কদম মিলের একমাত্র মালিক হতে। তোমার অন্যায়। হ্যাঁ, অভয়ের মুখের শুনে শ্রেবণ এই সর্বনাশের পথ তোরা পরিহার কর। 51 পরিবার বাংলাদেশের অযোগ্য, হয়তো সেই ইতিহাস ভেঙে খান খান হয়ে গেছে। ঘরে ঘরে ভাই ভাই যাই যাই, তবু যে দাদার ছত্র ছায় এরা মানুষ হয়েছে। তিনি দূর যুগের সমস্ত ঝড় গঙ্গাট পত্রবাদকে মাথা পেতে নিয়েছে। এই সংসারটাকে পণ্য কুটির থেকে প্রাসাদে তৈরি করেছে। তার সঙ্গে শয়তানির ফল কখনো ভালো হতে পারে না রে বোন, পারে না। তোমার দাদা এই মানুষ আমার কথা ঠিক মতো বুঝতে পারেনি বলছে। আমি ছেড়ে যাওয়ার পরে তোমার দাদাকে তুমি ভালো করে বুঝিয়ে দেবে। মনে রেখো মানুষ, আমি শঙ্কর প্রসাদ চৌধুরী। আর এই শঙ্কর প্রসাদ চৌধুরী সারদা কটন মিলের মালিক হয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই। তোমার মতন আজ্ঞাবাহী বৃদ্ধ হয়ে নয়।
কি তো ওদেরকে ভিন্ন চোখে দেখে? পর্দা না দেখলেও তারও স্ত্রী রক্তটা কিন্তু আমাকে ঝিয়াল চোখাই থাকে। ছি ছি ছি, তুই ভদ্রের নামে মিথ্যা দোষারোপ করিস নে। তিনি মমতাময় এবং মমতাময় দেবী, সাক্ষাৎ প্রতিমূর্তি অন্নপূর্ণা। থামো, মনে হচ্ছে ঠাকুরজি রূপ দেখে তোমার চোখ একেবারে ঝাড় দিয়ে গেছে। তাই তো তাকে বিয়ে করবার জন্য তোমার নিজের মনে থেকে ওই পরের মেয়েকে তোমার কাছে মনে রাখিস, ভুলে যেও না দাদা, সে যা করছে তোমার বোনের ভালোর জন্যই। তুইও মনে রাখিস, তোর সঙ্গে জড়িয়ে আছে আমাদের বংশের সুনাম ও সম্মান। দাদা, আমাদের বংশের কোনো মেয়ে, তার কোনো ঘর ভাঙেনি। তাই দেবী প্রসাদ তোর সঙ্গে শঙ্করের বিয়ে চলছিল, আর আমরাও দিয়েছিলাম তাকে প্রতিশ্রুতি। আর সেই প্রতিশ্রুতি রাখতে প্রয়োজন হলে তোমার যা খুশি তুমি করতে পারো। তবে আমিও তোমায় বলে যাচ্ছি দাদা, আমাদের স্বার্থের চেয়ে আমার বড়দা ওই অপর্ণার স্বার্থ যার কাছে বড় দাদা হলো এই মৌসুমী। তাকে শত্রু ছাড়া কিছু ভাবতে পারে না, আর কিছু না, আর কিছু না। মৌসুমী ভাবে সীতাকে বিয়ে করবার জন্য আমি বাড়িতে পড়ে আছি, কিন্তু ও জানে না সীতাকে মৌসুমের মতন আমার আরেকটা ভুল বলে জানি। নিশ্চয়ই নিশ্চয়ই ওর কানে কেউ বিষ মন্ত্র দিয়েছে, হয়তো বসানো নয়, কিন্তু আমিও মানুষ বলে যাচ্ছি, দরকার হলে আমার বোনের বড় মুখ দেখবো, তবু আমাদের বংশের সুনামকে আমি ধুলোর সঙ্গে লুকিয়ে পড়তে দেব না, লুকিয়ে পড়তে দেব না। ভিসারি দর্শক মন্ডলী, আমার মা বোনেরা, আপনারা যদি আগ্রহী শিশির ভিসারাতে কষ্ট করে আমাদের ক্ষুদ্র প্রতিষ্ঠান সোনার বাংলা নাটক গোষ্ঠীর নাটক দেখছেন বা উপভোগ করছেন, এই জন্য স্থানীয় পূজা কমিটি ও যাত্রা ইউনিটের পক্ষ থেকে জানাই আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুধুই আপনাদের কাছে অল্প সময় চেয়ে নিচ্ছি, আমাদের মাঝখানে আমাদের মাঝে এসে বাদর খেলা দেখবেন, বাদর খেলা, বাদর খেলা, বাদর খেলা, বাদর খেলা দেখুন বাবু, বাদর খেলা দেখুন, বাদর খেলা দেখুন বাবু, বাদর খেলা দেখুন। গাইবে বাদর, গাইবে বাদর, বলবে কথা শুন। বাদর খেলা, এই বাদর খেলা, বাদর খেলা দেখুন, বাদর খেলা দেখুন, বাদর খেলা
পেয়েছিস? আচ্ছা বাবুরা, বলুন তো আমার কি সত্যি সত্যি বাদরের মতো দেখতে? দেখতে হলে কিছু মানুষ হয়ে যায়। এই খবরদার ঝুমকি, আমায় রাখিয়ে দিলে ভালো হবে না কিন্তু। আমার নাম রাজা। আমার রাজা, তবুও যদি টাইম বাবুর হোটেলে চাকর না খাটতে হতো। তুই বুঝি এখানে রানী হয়ে আছিস? আমি রানী হবো কেন? আমি তো জি। তবে চল টাইম বাবুর হোটেল ছেড়ে আমরা অন্য কোথাও চলে যাই। আমি যাবো কেন? কেন জানি না, তোর বাপ আমায় কথা দিয়েছিল তোর সঙ্গে আমার বিয়ে হবে, জানিস? বেশ, তোকে আমি বিয়ে করবো। কেন করবি না? আমি কি পাত্তর খারাপ? আহারে, কি আমার রাজপুত্র? আরে সেই জন্যই তো আমার মা আমার নাম রেখেছিল রাজা। রাজা, তবুও যদি এই মহাকালী হোটেলে চাকর না খাচ্ছি। খাচ্ছি তো, আমি চাকর। কে মনে? তুই আমাকে বিয়ে করবি কিনা তাই বল। তোর বের কোণে আমি দেখে রেখেছি। কোনে? সে আবার কি? আমকা। দেখতে শুনতে ভালো। আমকা আমার সঙ্গেই আর কি। যা 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 যা, ছোলার মধ্যে বোতলগুলো ভরিয়ে রাখবে, এখন আবার বাবুদের আসার সময় হয়ে গেছে। করতে না পারলে আমি আর কিছুই করব না। বিয়ে করে বউকে খাওয়াবি কি রে? কেন? ভাত কোথায় পাবি ভাত? চাকরি করবো। চাকরি? চাকরি তো খুব 30 টাকা মাইনে। তাতে কি হয়েছে? আরে বোকা, এই বাজারে 30 টাকা কারো পেটের ভাত হয় না, বুঝলি? সে তোকে ভাবতে হবে না ঝুমকি, আমার নামও রাজা। ভাতের জোগাড় ঠিক আমি করে ফেলবো। কি করে করবি? তোকে মারবো পকেট মারবি? না, চুরি করবো না, ডাকাতি করবো। তা নয় তো কি? মরদ কা বাচ্চা মরদ হ্যাঁ। ধরা পড়লে না মারা যদি বাপের নাম ভুলিয়ে দেবে, ভরতগিরি ঘুচিয়ে যাবে। তাহলে সব কিছুই করবো না, আমি ভিক্ষে করবো। তবু তো বিয়ে করা চাই। ঠিক বলেছি ঝুমকি, তোকে বিয়ে করতে না পারলে কি হবে? আমি আমি ভেবে ভেবে মানে আজ খারাপ হয়ে যাবো। এই, এই, তোর মতো একটা উল্লোকে বিয়ে করবো আমি? কি আমি উল্লু? না 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 না, তুই উল্লোক হবি কেন? তবে তোর আমি একটা ভালো নাম রেখেছি, জানিস? কি? তুই হলি একটা পুরো বাদর। রাগে আমার আপন হয়েছে। এই যা, কাজ কর গিয়ে যা। যাচ্ছি, তবে আমার নামও রাজা। আমি তোকে বুক ফুলে বলে যাচ্ছি ঝুমকি, আমাকে বিয়ে না করলে এই, কি করবি রে? আমি রাত করে সন্ন্যাসী হয়ে চলে যাব। দেখি কে আমার কি করতে পারে। এই রাজা, ঝুমকি শোন, বললাম তুই অপু অপু করছিস। बहुत प्यार करती है তাকে तुमको सनम, बहुत प्यार करती है तुमको सनम, बहुत प्यार करती है तुमको सनम। कसम चाहे ले लो, कसम चाहे ले लो, खुदा की कसम, बहुत प्यार करती है तुमको सनम, बहुत प्यार करती है तुमको सनम। তবে রে, বাপের দিনের দায় আজ আমি জাইন বাবুর খেনাবাদি, রাতে চোলাই মদ বিক্রি আর বাবুদের মনোরঞ্জন করতে হয়, আর দিনের বেলায় এই হোটেলে ঝি খাটতে হয়। এই তো আমার জীবন, তবে
তোকে আর আমার হোটেলে কাজ করতে হবে না। তার মানে তোকে বড় লোক ছেলের সঙ্গে আমি বিয়ে দিতে দেবো, তুই রানী হয়ে যাবি। সত্যি বলছো মালিক? একেবারে সত্যি। গঙ্গার বেটা বিশ্ব তবে মিশে কথা বললে বলতে পারে, কিন্তু এই দশানন রায় সত্য ছাড়া মিথ্যা কথা বলে না। দুর্গা, দুর্গতি নাশিনী মা, দুর্গতি নাশিনী। কিন্তু মালিক, আমায় বিয়ে দিলে তোমার এই হোটেলখানা চলবে কি? হোটেল করার আমার দরকার হবে না রে জঙ্গি। বলো কি? ঠিকই বলছি, তুই একটা ছোট্ট কাজ করতে পারলেন, আমি হয়ে যাব সারদা কটন মিলের ম্যানেজার, আর তুই হবি, কি তুই হবি আমার রানী। কাজটা কি? আয় কানে কানে বলি আয়। না মালিক, না, আমার তুমি মাফ করো মালিক, এ কাজ আমি করতে পারবো না। পারবি না? না, বড় সাহেব এখানকার গরিব দুঃখীদের মা বাপ তার সর্বনাশ করতে আমি কিছুতেই পারবো না মালিক। ও ভেবেছি ওই মাতাল লাফার ও ভাই তোকে বিয়ে করবে। তোমার দরকার কি? তুমি আমাকে কাজ করবার জন্য রেখেছো, আমি কাজ করব। আমি নাচ গান দেখে খদ্দের জোগাড় করবো, 5 টাকার মাল 20 টাকায় বিক্রি করে তোমার সেটা ভরিয়ে দেবো, ব্যাস। এছাড়া অন্য কোনো কাজ আমি করতে পারবো না। ব্যাস, তবে তোর বাপ আমার কাছ থেকে যে টাকাটা নিয়েছে যদি আসলে তা মিটিয়ে দে। মালিক! দশটার মতো 5,000 টাকা নিয়েছে, যদি আসলে তা এখন 25,000 টাকা হয়েছে। আমার হুকুম তুই যখন শুনবি না তখন টাকাটা মিটিয়ে দে, যেখানে খুশি সেখানে চলে যা। সব তোমার ক্ষমতা থাকলে অনেক আগে তোমার এই কষাইখানা ছেড়ে আমি চলে যেতাম মালিক। তবে যা বলছি তুই তাই কর, তোরও ভালো হবে আমারও ভালো হবে। আমার ভালো আমি চাই না মালিক, আমি আমার ভালো চাই না। আমি যখন তোমার কেনা তখন তোমার হুকুম আমাকে তো মানতেই হবে। তবে ধর এই মদের বোতল আর এই গ্লাসটা রাখ। মালিক, আমি পাশের ঘরে যাচ্ছি, বড় সাহেব এক্ষুনি এসে যাবে। তোর কোনো ভয় নাই জঙ্গি, মনে রাখিস এসবই মায়ের ইচ্ছা। দুর্গা, দুর্গতি নাশিনী রাম, দুর্গতি নাশিনী। কেন কেন আমার জন্মের সময় আমার মা আমাকে আত্মর ঘরে গলা টিপে মেরে ফেলেনি? এই শয়তানের কেনা বাধা হয়ে দেখে থাকতে কি আমার জন্ম হয়েছিল? একবার মনে হয় এই কষাইখানা ছেড়ে আমি অন্য কোথাও পালিয়ে যাই, কিন্তু না, আমি তো পারি না, আমি তো পারি না। এই তো মহাকালী হোটেল। ওহে শুনছো? আসুন আসুন বড় সাহেব, আসুন। আচ্ছা, শুনলাম তোমাদের এই হোটেলে নাকি আমার সারদা কটনের মিলের একজন শ্রমিক ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছে। আপনাকে কি খবর দিলেন? আমি তাকে চিনি না, তবে তোমাদের এই হোটেলে কেউ হবে খবর শুনে আমি কাজ ফেলে ছুটে আসছি। কোথায়, কোন ঘরে সে? আগে তো বলুন, তারপরে খোঁজ দিচ্ছি। বলুন। তুমি জানো না আমি সারদা কটন মিলের মালিক তুমি প্রসাদ? জানি বড় সাহেব, কিন্তু এখানে যারা আসে তারা তো সময় বাস করতে আসে। আমি লোফার মতল নই, বড় অসুস্থ শ্রমিক কোথায়? অসুস্থ শ্রমিক? মাত্র আমি হসপিটালে পৌঁছে দিয়ে আসছি বাবাজি। তুমি নিশ্চিন্ত বাড়ি যাও বাবাজি, আমি তোমার পেটে
নিবন্ধন শুধু পিতৃ বন্ধুই বদলে কেমন করে তোমার অন্য প্রতিপালিত হয়ে এই দশমরায় যখন বেঁচে আছেন তখন তোমায় কিছুই ভাবতে হবে না। আচ্ছা এই মেয়েটিকে? এই হোটেলে মেয়ে। এই জঙ্গি মালিক যা যা এখান থেকে। যাচ্ছি মালিক। বড় সাহেব, বড় সাহেব, আপনি আমাকে মাফ করে দেবেন। বড় সাহেব, আপনি আমাকে মাফ করে দেবেন। আপনি আমাকে মাফ করে দেবেন। শুনেছি এই হোটেলের মালিক নাকি আপনি? মিথ্যা কথা। এই হোটেলের মালিকের হৃদয় ঘোষা। আপনি তাকে বলে দেবেন এই হোটেলের মধ্যে নোংরামি বন্ধ করতে, নইলে হোটেলটা আমি তুলে দেবো। নোংরামি? এটার এত বড় স্পর্ধা, সে আমার হাতে মনের গাছ তুলে দিতে নাই। তোর গাছ তুলতে নাই নীলিমা। তোমার কথা শুনে আমার যে হাত পা পেটের মধ্যে কেঁদে উঠছে বাবাজি। সব যেতে যেন অভয় প্রসাদ। আমার ছোট ভাই অভয় প্রসাদে নয় রায় মশাই, যারা শ্রম দিয়ে বুকে রক্ত দিয়ে আমার সারদা ঘটন মিলিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের কথাও আমি ভাবছি। বাবাজি আমি বুঝতে পারছি কেন দুহাত ভরে রোজগার করার পরেও শ্রমিকরা পেটে ভরে দুবেলা খেতে পায় না, কেন আমার বারবার নিজের সত্ত্বেও তারা না দেখে মাতলামি করে। না না, এ আমি কিছুতেই বরদাস্ত করবো না। বলে দেবেন হোটেলের মালিককে যে বিষ এই সমাজে রম্ভে রম্ভে গুণ ধরিয়েছে, সেই সুরা নারীর শ্রমের রুমকে শ্রমিকদের ভাষাতে তাদের জীবন সুন্দর পবিত্র ভাবে গড়ে তুলতে এই দেবী প্রসাদ এই জন্য আইনের রাজধানীটাও দ্বিধা করবে না। সাবধান, খুব সাবধান। দুর্ঘটনা হলে না, দুর্ঘটনা এই সুযোগ তোমার জীবন আসবে না দেবী প্রসাদ। তোমাকে হতে হবে পথের বিজয়ী। যাক, এবার অভয়কে চোর সাজে পুলিশে চালান করে দিতে পারলাই। নেশার লাঠি মিঝিম নাড়ছে, মনের তারায় রং লেগেছে, আর আমার নেই কোনো ভাবনা। এমনি করে পিঠে নেশায় যাক না। লজ্জা দিচ্ছে কেন বাবাজি? তুমি তো এখানে চরণামৃত পান করতে আসনি। ঠিক ধরেছে, জহরি জহর চেনে কি না। এই না বাবাজি, আমি তোমার জন্য এক বোতল বিলেতি মাল এনে রেখেছি। নাও। সত্যি সত্যি রায় মশাই, আপনাকে পিতৃতুল্য গুরুজন বলে প্রণাম করতে ইচ্ছে করছে। আর তোমাকেও আমার পুত্র তুল্য ভেবে খোলাখুলি করতে ইচ্ছা করছে বাবাজি। রায় মশাই, মানে এটা অ্যাসিড নাই তো? আমাকে অবিচার করছে বাবাজি। না মানে বাবাজি, বাবাজি, দেখো তোমার বলটার মতো কে জানে এদিকে তো কেউ আসছে না। আসছে না? তাহলে বাঁচা গেলাম। আমি ভাবলাম দারোগা বাবু, দারোগা দারোগা শোনেন শঙ্কর উজালার এই কিছুক্ষণ আগেই তার পকেট মার হয়ে গেছে এবং সেই ক্রিমিনাল নাকি এই হোটেলের মধ্যে
দিয়ে এসে লুকিয়েছে। সে কি কথা স্যার, কিন্তু এখানে আমরা তিনজন ছাড়া তো আর কেউ নেই। আপনি দয়া করে আগে আমাকে শ্বাস করুন। কিন্তু আপনি তো পকেট পান্ডন। আর তবু যদি আপনার সন্দেহ হয় আমি না 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 দারোগা বাবু না, ছোট সাহেব পকেট মার হতেই পারে না। আরে তবু দেখিয়ে দেওয়া ভালো। এই দেখুন, এই দেখুন আমার পকেট। এ কি আমার পকেটে 500 টাকার নোট? আপনার পকেটে? দেখি 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 তো। এই তো 500 টাকার নোট। এই নোটে শঙ্কুবাবু সই করা। একই ব্যাপার, একই ব্যাপার। ভাই হ্যাঁ ভাইয়ের পকেটে মারলে তাই বুঝি বাবাজি হাতে হলকে বদল। তালে তালে হলো কি আপনি বিশ্বাস করুন স্যার, আমি মাতাল হতে পারি কিন্তু আমি পকেট মার নই। তাহলে শঙ্করবাবুর সই করা নোট আপনার পকেটে গেলে কি করে? আমি ঠিক বুঝতে পারছি না স্যার। এভাবেই হোক আপনার পকেটে টাকা পাওয়া গেছে। আমি আপনাকে থানায় নিয়ে যেতে বাধ্য। চলুন আমার সাথে। বেশ চলুন। আমি জানি যে তীর ফেরা পাখির কণ্ঠে প্রতিবাদের ভাষা মূল্যহীন, তবে মনে রাখছি এ চক্রান্ত আমার বিরুদ্ধে একটা ঘৃণ্য চক্রান্ত। শুনে না চমকে আপনি শোনাগায় বাসায় যদি চন্দ্র সূর্য মিথ্যা না হয়, যদি ধর্ম মিথ্যা না হয়, যদি এখন মাস কবির সর্বলোক থেকে থাকেন, তাহলে এই শয়তান চক্রান্তের কত দুর্বৃত্তক দেখানো তা ভেঙে ঘুরে দিয়ে আমি একদিন ফিরে পকেটে মারে মুখে বড় বড় কথা বলি গায়ে দিলেও পাতিশিয়াল কখনো বৈষ্ণব হয় না। রায় মশা আপনি শকুন পুরো হলেও আপনার এই নজরটা কিন্তু ওই ভাগারে বললেন দাদু শুনলেন। আমিও আপনার যাচ্ছি। আপনি যে ইনকাম ট্যাক্স ফাঁকি দিতে এ নামে হোটেল করে ব্যবসা চালিয়েছেন, সে কথাটা কিন্তু সরকারের কানে উঠেছে। অতএব হুঁশিয়ার, বহুত হুঁশিয়ার। থেকে তারা আমি কি জানি। ওকে তাড়াবো, আমি আমার হোটেল থেকে দাঁড়িয়ে থাকবো। এখন থেকে ঝুঁকি কেটে এখানে আমাদের এই গপ্পর থাকলে তোমার মতো হোটেলে কাস্তার অনেক জুটে যাবে। ঝুঁকি! আমার বাবার ঋণ শোধের জন্য তুমি আমাকে কিনে রেখেছো বলে বাবার বয়সে বড় সাহেবের হাতে আমি মদের গ্লাস তুলে দিতে চেয়েছি। ছোট সাহেবকে তোমার শয়তানের শিকার হতে দেখেও আমি মুখ বুঝে সব সহ্য করলাম। নইলে বুঝিয়ে দিতাম তুমি কেমন মালিক। দুর্গা দুর্গা দুর্গতি নাশিনী মা, দুর্গতি নাশিনী হরি দিহিন্দি গেল সন্ধ্যা হলো পর করবারে। হরি দিহিন্দি গেল সন্ধ্যা হলো পর করবারে। দুর্গতি নাশিনী মা, দুর্গতি নাশিনী তুই দেখতে বড্ড তেলিয়ে তেলিয়ে উঠেছে। লতাই যখন আমার হাতে তখন ছড়ে যাবে কোথায়? দেবী প্রধান, দেবী প্রধান তোমার ভিখারি হবেই হবে। ঘুম থেকে যে শঙ্কর প্রধানকে ঘায়েল করতে পারলে আমি হব সারদা কত মিলেন দুর্গা দুর্গা দুর্গতি নাশিনী মা, দুর্গতি নাশিনী। আমি যেন একটা অমঙ্গলের কালো মেঘ দেখতে পাচ্ছি। মেজবাবুজির সঙ্গে মেলকা দিন রাত সারা পরামর্শ করতে সজ্জাকে পুলিশে ধরে নিয়ে গেল। শয়তান দশরানেরা ঘন ঘন মেলকার কাছে আসছে। জানি না কি আছে ভাগ্যে। আমি জানি শিখা, আমি জানি। আছিস না? আরে ভাগ্যে আছে পূর্ণিমার জ্যোৎস্না। আমার কথা আমি ভাবছি না। আচ্ছা আমার কথা সে আর তোমাকে ভাবতে হবে না শিখা। বলতে তো বলেই দিয়েছেন আগামী লগ্নে তোমার সঙ্গে আমার চারা দেখতে দেবেন। ও তাই।
তোমার সঙ্গে আমার বিয়েতে মজি। শুধু তাই নয়, এক্ষুনি তোমার হাতে মাপ নিয়ে আমাকে বাড়ি ফিরতে দেবে, কারণ তিনি তোমার জন্য আশীর্বাদী পাড়া করতে দেবে। আমাদের তো কোনো বিপদ আসিস না। বিপদ? কি বিপদ? মেয়েটার পকেট মারের অপরাধে ছোটটা পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলছো? আমার পকেট মেরেছে শঙ্করের? না না, তা কখনো হতে পারে না। পরে আসিস করে মাতাল লাভার ফেরত সাধ্য কিছু নেই। দাদা, ওই শ্রমিকটা ভেবেছে আমি তাকে ছাড়িয়ে আনবো, না কখনোই না। চোরকে আমি কিছুতেই প্রশ্রয় দেবো না। কিন্তু ছোটটা তোর স্বাধীনতা দিতে পারবে না। সে কথা আমি বিশ্বাস করতাম, আর কারো টাকা পকেট থেকে খাওয়া দিলে কিন্তু শঙ্কর তার ভাইকে চোর সাজাবে কোনের সাথে বলতে পারি। সে থাকতেই হোক, অভয়কে আমি পকেট মার হতে পারছি না। আসিস অভয়কে আমি চিনি, জানি সে মাতাল, কিন্তু অমানুষ নয়। মুখে যতই বলে থাক, অন্তর তার গঙ্গার মতো পবিত্র। গঙ্গার পবিত্র জল কিন্তু সম্পূর্ণ পানের অযোগ্য। আসিস ফিল্টারে সে রিফাইন করে নিলে সেই অযোগ্য ঘোলা জলে কিন্তু সুযোগীয় পানীয় হয়ে উঠে দাদা। আসিস অবৈধ খবর না জানলে বুঝিয়ে সুঝিয়ে তাকে মদের দেশে ছড়ানো যায়। দেখবেন তার মূল সত্য শঙ্করের চেয়েও অনেকে বড়। না, চোরকে আমি কিছুতেই প্রশ্রয় দেবো না। তাই দিটা আমিও বলছি না বাচ্চা, কিন্তু তুমি তাকে পুলিশের হাত থেকে ফিরিয়ে আনো। শাসন করতে হয়, তুমিই তাকে শাসন করো। না, আইনের শাসন তাকে মাথা পেতে নিতে হবে শিখা। এই হতভাগা না বুঝুক, এই দেবী প্রসাদে শুধু সাময়িক দাবাই নয়, প্রয়োজনে সে কঠোর হতে পারে। অবৈধ আমি কার্যক্রমে বলি হতে যাবো না দাদা। তার মানে তুমি বলতে চাও অভয় টাকা নেন শঙ্করের, তাকে মিথ্যে করে? এখন আমি কিছুই বলতে চাই না, যা বলবো তাকে ফিরিয়ে এনেই বলবো। কিন্তু কি করে তাকে ফিরে আনবে? আইনের চোখে যে সে অপরাধী। আইনের পথেই আমি তাকে ফিরিয়ে আনবো দাদা, আমি তার হয়ে জামিন থাকবো। তুমি জামিন থাকলে শঙ্কর কিন্তু তোমায় ভালো চোখে দেখবে না। শঙ্করকে আমি আর ভালো চোখে দেখতে পাচ্ছি না দাদা। আসিস আমি বলবো আমার যদি কোনো ভুল করে থাকে শঙ্কর উচিত ছিল তার সংশোধন করে দেওয়া। তা না করতে ভাইকে পুলিশের হাতে তুলে দেয়, সে আর জয় হোক তাকে খাওয়া বলা যায় না। তুমিও ভুলে যেও না, শঙ্কর উচ্চ শিক্ষিত। আমাকে ক্ষমা করবেন দাদা, আপনার বেতন মুখে বেড়ে যাওয়া আমি আপনার মুখের উপর কথা বলতে বাধ্য হচ্ছি। লেখাপড়া শিখে অনেকে পণ্ডিত হতে পারে, কিন্তু সকলেই মানুষ হয় না দাদা, সকলেই মানুষ হয় না। নমস্কার। কিন্তু শঙ্করকে বা আমি অমানুষ ভাবে কি করে? ছোটটা আমাদের সর্বদা জেনে রেখো, সে মূর্খ মাতাল হলেও মানুষ, সত্যিকারের মানুষ। অভয় মানুষ? না 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 না, একটা লফার মাতাল পকেটে মার খেয়ে আমি কিছুতেই মানুষ ভাবতে পারি না। আমার উচিত নয় দাদা। ঠিকই বলেছ শঙ্কর, ঠিকই বলেছ। অভয়কে পুলিশের হাতে তুলে দিয়ে তুমি ঠিক কাজই করেছ। ওই অভয়কে বুঝুক যে এই দেবী প্রসাদে শুধু সাময়িক দাদাই নয়, প্রয়োজনে সে কঠোর হতে পারে। শঙ্কর, আমাদের ফরেন অর্ডারের ব্যাপারে সেগুলো পরে ভাবা যাবে দাদা, এখন দেখো তো এই ভদ্রতা কি তোমার? তো আমারই ফটো হোটেলের মেটার সঙ্গে আমার ফটো তুললো কে? সেই তুলুক, এই ফটো কিন্তু এখন আমার মোবাইলে দাদা। ডিলিট করে দে ভাই, ডিলিট করে দে। ওরে আমাদের সারদা কটন মিলের একজন শ্রমিক ভীষণ ভাবে অসুস্থ হয়ে পড়েছিল। আমি খবরে জেনে সেখানে যাই, কিন্তু ওই মেটা সে আমার হাতে মদের গ্লাস তুলে দিতে চায়। দাদা হোটেলের মালিককে তুমি ভালো করে জানিয়ে দাও ভাই, আমার বিলের সামনে থেকে ওই নোংরা হোটেলটা তুলে না নিলে। তার আগে এই ফটোখানা যদি আমি বৌদিকে দেখাই। না 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 রে শঙ্কর, না। এই অবস্থায় অপর্ণা ফটোখানা দেখলে সে আত্মহত্যা করবে। এই সমাজে যারা তোমাকে সম্মান ও শ্রদ্ধা করে তারা এই ফটোখানা দেখলে তবে তোমার কোনো ভয় নেই দাদা। এই ফটো আমি কাউকে দেখাবো না, তুমি শুধু এই দলিলটা একটা সই করে দাও। তার অর্থ তুমি আমার যথাসর্বস্ব আত্মসাৎ করতে চাও। মিলের ভবিষ্যৎ চিন্তা করেই ও শঙ্কর, সই করো দাদা, সই করো। সই না করলে এই ফটো শুধু আমি বউ দেখে না, এই ফটো আমি সমাজের প্রত্যেকটা মানুষকে দিয়ে দেখাবো। প্রয়োজন হলে তোমার ওই ফটো আমি পত্রিকার কাগজে বড় করে ছাপিয়ে দেবো। এতক্ষণে আমি
বুঝতে পারছি কেন অসুস্থ শ্রমিকের নাম করে আমাকে ওই হোটেলে নিয়ে যাওয়া হয়েছিল, কেন এই বাসে মেয়েটি আমার হাতে মদের গ্লাস তুলে দিতে চেয়েছিল, আরে কেন এই আমার ছোট ভাই ওই অভয় কথা থেকে পকেট আমার শেষে পুলিশ হাতাতে যেতে হয়েছিল। আমার সময় কিন্তু খুব কম দাদা, এখনো বলছি এই তরুণটা তুমি সই করে দাও, সই না করলে আমি কিন্তু বাধ্য হব। না দার শঙ্কর না, সই আমায় করতে হবে। এক মুহূর্তের জন্য আমার চোখের আলো যখন অন্ধকার হয়ে গেল, আর অন্ধকার হলো আলো, সাগর শুকিয়ে মরুভূমি হয়ে গেল, আর মরুভূমি হয়ে গেল সাগর, দেবতা হয়ে গেল দানব, আর দানব হলো দেবতা। আর কি আমি সইটা করে থাকতে পারি? দাও দাও শঙ্কর, এই দলিলটা আমায় দাও। বড় ভয়ের কর্তব্য পালন করেছিলাম, আর সেই কর্তব্যের প্রতিদানে আমার চোতা সর্বস্ব তোমার নামে লিখে দিয়ে আমি হয়ে গেলাম পথের ভিখারি। কি চমৎকার দাদা বলে দেখো না, তোমার মুখে দাদা শুনলে সূর্য নেমে যাবে, আকাশ ভেঙে পড়বে, মহাজ স্তব্ধ হয়ে যাবে। কোনো ভাই আর ভাইকে ভালোবাসবে না, কোনো ভাই আর ভাইয়ের সাদা হতে চাইবে না, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্কটা চিরদিনের জন্য নিশ্চিত হয়ে যাবে এই পৃথিবীর বুক থেকে। কিছু মনে করো দাদা, কিছু মনে করো না, আসলে দীর্ঘদিনের পরিশ্রমে তুমি পরিশ্রান্ত ক্লান্ত, তাই তোমাকে একটু বিশ্রাম দেওয়ার জন্য আমি কৌশলের আশ্রয় গ্রহণ করলাম। আমি তোমার জন্য না এই ঔষধটা রেখে দিয়ে গেলাম, খেয়ে নিও বাবা, খেয়ে নিও, মনে তুমি শান্তি পাবে। চিন্তা করো না, ঘুরিয়ে গেলে আবার পাবে দাদা। আসলে কি জানো, দুশ্চিন্তার হাত থেকে আত্মরক্ষা করার জন্য এর থেকে ভালো ঔষধ আর নেই দাদা, আর নেই। শঙ্কর আমার চোখা সর্বস্ব নিজের নামে লিখে দিয়ে আমাকে দুশ্চিন্তার ওষুধ দিয়ে গেল। ওষুধ খেতে হবে, আমায় ওষুধ খেতে হবে। করেছিলাম রে ভয়, আজ আমি লফার হয়ে গেছি রে ভয়, আমি মাতাল হয়ে গেছি। মা বললে কে কবি খান চলে গেলে আমি খান ভাবি ডাকি নইলে ভাবি নই, তবু আছে তবে কেন মানলে তুমি বিকাশকে? ওকে তোমার হাতে মদের বোতল, শুধু মদের বোতল নয়, অপর্ণ মদের বোতল নয়, আমি মদের মাতাল হয়ে গেছি, লফার হয়ে গেছি। কি বলছো? আমি যে কিছুই বুঝতে পারছি না। কেন তুমি মদ হবে, কেন তুমি মাতাল হবে, কেন তুমি লফার হবে? বর্ণা বদলে গেছি, আমার তিল তিল করে বুকে রক্ত দিয়ে করা তরতা কটন বিল আর আমার নেই। বাড়ি গাড়ি ঘর সম্পদ সব আমার নেই। কিছুক্ষণ আগে পর্যন্ত ছিল হরিণডাঙ্গার মানুষের কাছে বড় সাহেব, এখন এসে পথের ভিখারি। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবে না
যে ভোজ ভাজির খেল ভানুমতির খেল এই আছে আর এই নেই দোহাই দোহাই তোমার, তুমি ধৈর্য ধরো, শান্ত হও, যদি গিয়েই থাকে আবার হবে। হতো হতো বড় হতো আমার ওই পেছনে ফেলা 30টা বছর যদি আমি সামনে ফিরে পেতাম না না না